সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, যিনি চেয়ারম্যান সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা আজকে লিস্টেড কোম্পানিগুলোর নিয়ে আলোচনা করব এবং এই কোম্পানিগুলোর বর্তমান কি অবস্থা, কারা কি যে ডিভিডেন্ডগুলো দিচ্ছে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে, সেটি কতটুকু যৌক্তিক, এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে সুহৃদ ইন্ডাস্ট্রিজ এতদিন ধরে লিস্টেড এবং তারা তালিকাভুক্ত হওয়ার পর থেকে কেন ডিভিডেন্ড দেয়নি, আবার হঠাৎ করে এই বছর ডিভিডেন্ড দিল, সেই বিষয়গুলো থাকবে। আপনারা যদি কোনো কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। মাহমুদ ভাই, স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম যে আমি একটি তালিকাভুক্ত কোম্পানি, এর আগেও আপনি একদিন এসেছিলেন আমাদের এখানে। আজকে আমরা একটু জানতে চাই যে এখানে আপনারা যারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে আপনাদের কোম্পানিগুলো এখান থেকে টাকা নিয়ে যায়, তারা কি এই টাকাগুলো তাদের ব্যক্তিগত অর্থ মনে করে কিনা? এখানে আপনি একটি শেয়ার এখানে ছেড়েছেন, তার মানে মালিকানা এই বিনিয়োগকারীদের কাছেও আছে, কিন্তু আমরা দেখি যে টাকা এখান থেকে নিয়ে যাওয়ার পরে এটা মনে করা হয় যে তাদের কোম্পানি, কিন্তু তাদের তো ফুল মালিকানা নেই। তো এই বিষয়টি কেন এরকম হয়? যারা আপনারা উদ্যোক্তা আছেন, কেন তারা মনে করেন না যে এই মালিকানা আপনারা একার মালিক না, এই বিনিয়োগকারীরাও মালিক? এটি কেন মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। শেয়ার যখন ইস্যু করা হয়, যখন ক্যাপিটাল মার্কেটে একটা কোম্পানি যখন লিস্টেড হয়, তখন তার যে প্রসপেক্টাস আছে সে থেকে ডিক্লারেশনই দেওয়া হয় যে সে ডিভিডেন্ড দিবে, এবং শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা নেওয়া হয়, মানে মালিকানা বিক্রি করা হচ্ছে, শেয়ার দেওয়া হচ্ছে, শেয়ার মানে মালিক। এখন প্রত্যেক মালিকেরই প্রফিট যেটা হচ্ছে সেটা পাওয়ার অধিকার রয়েছে। আমাদের যে সিকিউরিটিজ লজ রয়েছে বা আইন রয়েছে, সে জায়গাতে স্পষ্টভাবে ম্যান্ডেটরি কিছু বলে দেওয়া নেই যে একটা কোম্পানি প্রফিট করা সত্ত্বেও তাকে ডিভিডেন্ড দিতেই হবে। আমার মনে হয় এই এখন একটা দাবি আসা উচিত যে কোম্পানিগুলো লিস্টেড হবে, যে কোম্পানিগুলো শেয়ার হোল্ডারদের থেকে টাকা নিয়ে কোম্পানি এক্সপানশন করবে, কোম্পানির লোন শোধ করবে, কোম্পানির বিভিন্ন ডেভেলপমেন্টে কাজ করবে, অর্থাৎ মালিকানা তখন কিন্তু সাধারণ বিনিয়োগকারীরাও এই কোম্পানির মালিক। সুতরাং যেহেতু সকলেই মালিক, সুতরাং ডিভিডেন্ড দেওয়াটা বাধ্যতামূলক করা উচিত যদি কোম্পানি প্রফিটে থাকে। আর কোম্পানি যদি লসে থাকে, সেটাতেও কোম্পানির ক্লারিফিকেশন দেওয়া উচিত কেন কোম্পানি লসে রান করছে। কারণ একটা কোম্পানি যখন বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নেয়, তখন কিন্তু ব্যাংকের সাথে তার যে অ্যাগ্রিমেন্ট হয় সে জায়গায় বলে দিয়ে থাকে কত পার্সেন্ট তাকে ইন্টারেস্ট দিতে হবে। সে প্রফিট করলেও ইন্টারেস্ট দিতে হবে, লস করলেও ইন্টারেস্ট দিতে হবে। তা একটা কোম্পানি যদি ব্যাংক থেকে বড় করার সময় ইন্টারেস্ট দেওয়াটা তার জন্য বাধ্যতামূলক হয়, কোনো ব্যাংক নেই যে আমার এরকম বিনিয়োগ করছে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে না, সবাইকে দিতে হবে। শুধু তাই না, এখানে যে বিষয়গুলো থাকে, ব্যাংকের কাছে লোন নিলে আপনার যে ডিরেক্টর, আপনারা যারা উদ্যোক্তা, তাদের ব্যক্তিগত তথ্যও দিতে হয়, অর্থাৎ সব কিছু আপনি ব্যাংকের কাছে গচ্ছিত রাখেন, কিন্তু এই শেয়ার বাজার থেকে যখন টাকা তুলেন তখন বোঝা যায় এটা একদম ব্যক্তিগত অর্থ হয়ে যায়, তাদের ভুলেই যাওয়া হয়। এই বিষয়টির সময় তখন কিন্তু সকল তথ্যই দিচ্ছে। লিস্টেড হওয়ার জন্য স্টক এক্সচেঞ্জে, তারা হলো ওয়েবসাইটে সকল ডাইরেক্টরদের তথ্য থাকছে। সেটার প্রশ্ন না, প্রশ্নটা হলো আমার কোম্পানি প্রফিট করেছে তারপরও ডিভিডেন্ড দিচ্ছে না। কোশ্চেনটা কিন্তু সে জায়গায় যে অনেকগুলো কোম্পানি প্রফিট করা সত্ত্বেও ডিভিডেন্ড দেয়নি। তা আমার মনে হয় সিকিউরিটিজ আইনের কিছু সংশোধন হওয়া উচিত। যেমন কোথাও কোথাও রয়েছে যে কত পার্সেন্ট প্রফিট করলে তার একটা পার্সেন্টেজ রিজার্ভে রাখতে হয়। এটা কিছু কিছু আইনে রয়েছে, ব্যাংক কোম্পানি আইনে রয়েছে, বিভিন্ন আইনে রয়েছে যে এতটুক প্রফিট করলে এতটুক রিজার্ভে রাখতে হবে, এত পার্সেন্ট। তাহলে আমার মনে হয় এখন আইন আসতে পারে যে যদি প্রফিট করে তার একটা পার্সেন্টেজ ডিভিডেন্ড দিতেই হবে, কিন্তু বিনিয়োগকারীরা যে জিনিসটা, তাহলে বিনিয়োগকারীরা বঞ্চিত হবে না। বঞ্চিত এখন আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনারা তো ইচ্ছা মতো আপনারা অ্যাকাউন্টস তৈরি করেন, আপনারা ইচ্ছা মতো ডিভিডেন্ড দেন, আপনারা আপনাদের ব্যক্তি স্বার্থে আপনারা ডিভিডেন্ড কমিয়ে দেন, বাড়িয়ে দেন। এই যে অভিযোগগুলো, এগুলো সমাধানটা কি? এটা তো অভিযোগটা একদম মিথ্যে না। না, মিথ্যে না, কিন্তু ইচ্ছে মতো করার আসলে সুযোগ নেই। যেটা হচ্ছে যে কোম্পানির একটা ইন্টারনাল অডিট থাকে, এরপরে কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছেন,
তারা দেখছেন কোম্পানির একজন এক্সটার্নাল অডিটর নিয়োগ দিচ্ছে, সেই এক্সটার্নাল অডিটর দেখছে, এরপরে এই অডিট রিপোর্টটা স্টক এক্সচেঞ্জে সাবমিট হচ্ছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে সাবমিট হচ্ছে। সুতরাং তারাও দেখছেন, এবং আর কোনো যদি ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি থাকে তাদের যে রেগুলেটর রয়েছে তাদের কাছেও উপস্থাপন করা হচ্ছে, তাদের কাছেও সাবমিট করতে হচ্ছে, সুতরাং তারাও দেখছেন। সুতরাং এই জায়গায় ইচ্ছে মতো করার কোনো সুযোগ নেই। বাট যেটা হচ্ছে যে কোম্পানির যদি হেলদি অবস্থা থাকে, কোম্পানির যদি প্রফিট থাকে, কোম্পানি যদি ভালো করে, তাহলে অবশ্যই ডিভিডেন্ড দেওয়াটা উচিত। এটা তো নৈতিক দায়িত্ব। আমার মনে হয় এখন আইন করে সেটাকে আইনের মধ্যে ফেলে দেওয়া উচিত যে একটা কোম্পানি 100% প্রফিট করলো, তার 25% ডিভিডেন্ড দিতেই হবে, ন্যূনতম ডিভিডেন্ড ইস্যু করতে হবে, এরকম একটা আইন হতে পারে। জি, আমি একটু আপনার সুরিদ নিয়ে একটু কথা বলতে চাই। এখানে যে জিনিসটা বাজারে প্রচলিত এবং এরকম ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকেও এরকম কথাটা উঠেছে যে আপনারা এইটি জেড ক্যাটাগরি ছিল দীর্ঘদিন, এখনও জেড ক্যাটাগরি, আপনারা ডিভিডেন্ড দিয়েছেন, এজিএমে সেটি পাস হবে কিনা সেটি এজিএমে বোঝা যাবে। তো এই হঠাৎ করে ডিভিডেন্ড আপনারা দিলেন, সেটি স্টক দিয়েছেন এবং সম্ভবত আপনারা রিজার্ভ থেকে দিয়েছেন। এই আপনি স্টক দিয়ে আপনার শেয়ার সংখ্যা বাড়াচ্ছেন, অন্যদিকেও এই যে অভিযোগটা এবং বাজারে যেটা শোনা যাচ্ছে যে আপনি অন্যদিকে আপনি এটি কমাতে চাচ্ছেন, আপনি পেইড আপ কমাতে যাচ্ছেন। এই জিনিসটি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকেই প্রশ্নটি তোলা হয়েছে, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ যে কোনোভাবে জেনেছে বিষয়টা, বিনিয়োগকারীরা জানে না কেন? আমরা যে রিডাকশন যেটা করছি সেটা আমাদের বোর্ড ডিসিশন নিয়েছে, আমাদের এজিএমে গত এজিএমে অ্যাপ্রুভ হয়েছে, শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করেছে, সেটা আমরা নিউজ আকারে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিসেমিনেট করেছি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সেটা রয়েছে, কোম্পানির ওয়েবসাইটে। আমরা রিডাকশনটা হচ্ছে কোম্পানি আইনের 59 এবং 60 ধারা অনুযায়ী, সেটা হচ্ছে যদি এটি তো হয়নি কখনো না, সেটা হয়নি, কিন্তু এটা আইনে রয়েছে, আইনের মধ্যে থেকেই হচ্ছে। কোম্পানির রিডাকশনটা কেন হচ্ছে যে কোম্পানির যদি কোনো অ্যাসেট লস্ট হয়ে যায়, কোম্পানির যদি কোনো রিটায়ারমেন্ট অফ অ্যাসেট থাকে, কোম্পানির যদি কোনো অ্যাসেট নট রিপ্রেজেন্টেড হয়, তখন এই অ্যাসেটটাকে রিডাকশন করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানির পেইড আপটা রিডাকশন করে, পেইড আপ ক্যাপিটাল। আমাদের যেটা হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে, কোম্পানি আইনের 59 ধারা অনুযায়ী। এখন যেটা হচ্ছে যে আমার রিডাকশনটা অ্যাপ্রুভ হয়েছে এজিএমে, শেয়ার হোল্ডারদের স্পেশাল রেজুলেশন হয়েছে, এখনও এটা অনারেবল হাইকোর্ট থেকে অ্যাপ্রুভ করতে হয়, অনারেবল হাইকোর্ট থেকে অ্যাপ্রুভ হয়নি। অনারেবল হাইকোর্ট থেকে যখন অ্যাপ্রুভ হবে তখন আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটা স্টক ডিভিডেন্ড দিচ্ছি সেটা রিটেন আর্নিং থেকে এবং আমাদের এবছরের প্রফিট থেকে। এবছরের প্রফিট ছিল 41.41 ইপিএস ছিল, আর বাকিটা এসছে রিটেন আর্নিং থেকে। তাই আমি আসবো, আপনি যদি একটু এখানে দেখেন কোন নিউজটা, আমি একটু একজন ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম, আমার নাম আশরাফ হোসেন। জি ভাই বলুন। আচ্ছা, আমি দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে যে ওই স্কয়ার ফার্মা কাল দেখলাম যে টপ ট্রেডে উঠে গেছে, টপ ট্রেডে আজকে এর পাত্তাই নেই। একটু চলমান বাজার নিয়ে করব, মানে কালকে এক অবস্থা, আজকে সম্পূর্ণ তার একেবারে উল্টো ইয়ে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে লাফার সুরমা অনেকে 100 টাকা কিনেছে, 78 টাকা কিনেছে, শুনেছি এটা পৃথিবীর সবথেকে সর্ববৃহৎ সিমেন্ট তৈরির কারখানা। আমাদের দেশে আমাদের গর্বই লাগে যে মূল কি যেন ক্লিংকার দিয়ে তারা করে। এই যে ওরা অনেক লোকসান হয়ে গেল মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আর এই যে বর্তমান বাজারের কালকে যে স্কয়ার ফার্মা টপ ট্রেডেড, আজকে লোয়েস্ট ট্রেডেড, একটু আপনাকেই আমি আপনার কাছেই জানতে চাই। দর্শক ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। এই ঘটনাগুলো আমরা দেখি এবং যখন হঠাৎ করে টপ ট্রেডে চলে আসে বা টপ গেইনারে চলে আসে, তখন কিন্তু আমরা না বুঝে ওই শেয়ারটা বিনিয়োগ করি, হয়তো যে শেয়ারটা হাতে আছে সেটি লোকসানে বিক্রি করি। গতকালকার যে ঘটনাটি ঘটেছে, এটি আমার কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, কারণ আমি এটি খুঁজিনি, কিন্তু এই ঘটনাগুলো এরকমই হয়ে থাকে। কোনো একটি ইনস্টিটিউট বিক্রি করেছে, অন্য একটি ইনস্টিটিউট কিনেছে, অথবা ধরেন আইসিবির কথাই যদি ধরি উদাহরণ হিসাবে, আইসিবির কাছে অনেকগুলো ফান্ড আছে, অনেকগুলো ইউনিট আছে, হয়তো এক ইউনিট বিক্রি করেছে আর এক ইউনিট কিনেছে। মিউচুয়াল ফান্ড হতে পারে, তার মার্চেন্ট ব্যাংক হতে পারে, ব্রোকারেজ হাউস হতে পারে, কিংবা মূল আইসিবির অ্যাকাউন্টে থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু হয়েছে। আজকে নর্মাল ট্রেড নাই এবং কালকে কিন্তু নর্মাল ট্রেড ছিল না। আরেকজন দর্শক আছেন, এই ফোনটি নিয়ে আপনার পরের প্রশ্নের উত্তর তো দিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মিলন আহমেদ, আমি ইসাদি থেকে কথা বলছি। শোনেন, আমার প্রশ্ন হলো এই যে সিএনএ টেক্স, তুংহাই,
এই জাতীয় কোম্পানিগুলিকে যে হলো আইপিওতে যে দিয়েছে, এর জন্য এসিসি বা এই কর্তৃপক্ষ প্রকাশ্য আপনাদের মাধ্যমে, টিভির মাধ্যমে ক্ষমা চাইবে কিনা? যে কোম্পানির কোনো ইয়ে নাই, মানে সেই কোম্পানি কয়েকদিন পরই বন্ধ হয়ে যায়, আর কোম্পানি আসার সাথে সাথে স্টক ডিভিডেন্ড দেয়, এদের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং কোম্পানি আইনে এরকম কোনো বিধান নেই আমি জানা মতে, আমি যতটুকু জানি। তো এই আপনি যে বলছেন সেই বিষয়টি আসলে ভাবে হয় না। বিএসসিসির এখানে তারা অনুমোদন দেওয়ার পরে তাদের তেমন কোনো দায়বদ্ধতা নেই। হ্যাঁ, তারা খোঁজ নিতে পারে, তাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে তারা সেটি খতিয়ে দেখতে পারে, তদন্ত কমিটি করতে পারে। কিন্তু এরকম ঘটনা পৃথিবীর সব দেশেই হয়, তবে আমাদের দেশে বেশি হচ্ছে। যে কোম্পানিগুলো আসছে সেগুলো বেশিরভাগই তুলনামূলক দুর্বল কোম্পানি, এবং সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের বলতে যে বিনিয়োগকারীরা আছেন তাদের সচেতন হওয়া দরকার। আর প্রথম যে বক্তা, যে প্রথম যিনি ফোন করেছিলেন, তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে এই কোম্পানিগুলো স্কয়ার ফার্মার যে অবস্থা, এই স্কয়ার ফার্মার মতো আমরা অনেক কোম্পানিগুলো দেখি, এগুলো কিন্তু বিনিয়োগকারীরা না বুঝে কিনে। আপনি তো স্কয়ার ফার্মার শেয়ার না বুঝে কেনার কোনো কারণ নেই। স্কয়ার ফার্মা একটা খুব ভালো কোম্পানি, অনেক দিন ধরে এটি দাম কমে আছে। হ্যাঁ, দাম কমে আছে, এটা অবশ্যই একটা ভালো কোম্পানি, টপে চলে আসছে ট্রেডে, গতকালকে টপে ছিল। সেটা হতেই পারে। তো এই আজকে তো তার টার্নওভারই নাই। এটি মানে কালকেরটা স্বাভাবিক ছিল না আজকেরটা স্বাভাবিক? আজকেরটাই স্বাভাবিক। তাহলে কালকেরটা অস্বাভাবিক ছিল, সেটাই তো জানতে চেয়েছেন। আমি যদি একটু আপনার এই সুরিদ নিয়ে আসি, যে এখানে আপনার এখানে আছে যে আপনি এই নিউজটা দিয়েছিলেন মনে হয় 24/5। 24 তারিখে আমাদের এজিএম হয়েছিল। আচ্ছা। তো এইখানে আপনার যে নিউজটা আপনারা দিয়েছেন, তো এই জায়গাটায় যদি শেয়ার সংখ্যা কমানো হয়, যার হাতে 10টা শেয়ার আছে তিনি কয়টা শেয়ার পাবেন? যার হাতে 10টা শেয়ার আছে তিনি 6টা শেয়ার পাবেন, 4টা শেয়ার রিডাকশন হবে, মানে 40% কমে যাবে। 40% কমে যাবে। আপনি একদিকে কমাতে যাচ্ছেন, অন্যদিকে আপনি আবার শেয়ার রিডাকশনটা হচ্ছে as well as লস রিডাকশন করা, as well as লস্ট অ্যাসেট রিডাকশন করা, as well as আপনারা যে অ্যাসেট নট রিপ্রেজেন্টেড সেটা রিডাকশন করা। আর আমরা সেটাকে করছি, আমাদের অ্যাকাউন্টসটাকে ঠিক করা হচ্ছে। আর সেকেন্ডলি আমরা যেটা বোনাস শেয়ার দিয়েছি সেই টাকাটা আমরা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারে ইউজ করছি। আমরা 4 তলার আমাদের অলরেডি বিল্ডিংটা রয়েছে, ফ্যাক্টরি বিল্ডিং, সেটাকে আমরা এক্সপানশন করে আরও 8000 স্কোয়ার ফিট বাড়াচ্ছি 5 তলায়। উপরে আমরা হলো সোলার প্যানেল বসাচ্ছি 100 কিলোওয়াটের। তো এই যে ইনভেস্টমেন্টগুলো, এটা কোম্পানি নিজের নরমাল প্রসেস। আপনি যা করছেন, সব কোম্পানি যারা ভালো করে তারা তো এটাই করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি একদিকে কমাতে যাচ্ছেন আর একদিকে বাড়াচ্ছেন না। এটা যে শেয়ার কমানো বাড়ানোর বিষয়টা না, বিষয়টা হচ্ছে লস কমানো হচ্ছে, লস্ট অ্যাসেট কমানো হচ্ছে, অ্যাসেট নট রিপ্রেজেন্টেড কমানো হচ্ছে, সাথে যেটা কোম্পানি আইনের 59 ধারায় যেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটালটা রিডাকশন হচ্ছে, সেই জন্য নাম্বার অফ শেয়ারটা কমে যাচ্ছে। আমি বিরতি যাব, তার আগে একটু বিষয় জানতে চাই যে দর্শক বললেন সিএনএ টেক্সটাইল, তুং হাই, এরকম আরো কোম্পানিগুলো আমরা মনে আছে আপনার, এখন এই কোম্পানিগুলো কিন্তু এসে হিউজ পরিমাণ টাকা নিয়েছে, কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে পারছে না। হ্যাঁ, কোম্পানির প্রবলেমটা কোথায়? হয়তোবা কোথাও কোনো অপারেশনাল ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হয়েছে, সেটি এইখানে মালিক হচ্ছে ওই কোম্পানির যারা ম্যানেজমেন্টে আছে, উদ্যোক্তা তারা, এবং পাশাপাশি এই বিনিয়োগকারীরা। সেই বিনিয়োগকারীরা এই বিষয়টা জানতে পারে না কেন? তাদের কাছে জবাবদিহিতা নেই কেন? ক্যাটাগরি একটা আইন রয়েছে, সে আইনের মধ্যে স্পষ্ট বলা আছে যে যদি কোনো কোম্পানি 2 বছর জেড ক্যাটাগরিতে থাকে, কোনো ডিভিডেন্ড দিতে না পারে, ডিভিডেন্ড না দিতে পারে অথবা এজিএম না করতে পারে, যে কোনো কারণে জেড ক্যাটাগরিতে থাকলো, তাহলে ওই কোম্পানির পরিচালনা পর্ষদ, যেটা বোর্ড অফ ডাইরেক্টরস, সেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন উদ্যোগ নিয়ে ভেঙে দিতে পারে। এবং যদি ভেঙে দেয় তাহলে কি হবে? বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবে, এবং কোনো স্পন্সর, ডাইরেক্টর, তারা যারা পূর্বে ছিলেন তারা চেয়ারম্যান থাকতে পারবেন না কোম্পানির। আর ম্যানেজিং ডিরেক্টরও অপসারণ করে দেওয়া হবে। ম্যানেজিং ডিরেক্টর একজন টেকনিক্যাল লোক, একজন প্রফেশনাল লোককে নিয়োগ দেওয়া হবে। এরপরে তারা কোম্পানিটা 1 বছরের মধ্যে রান করবে এবং 1 বছর পর রিপোর্ট করবে যে কোম্পানির কতটুকু অগ্রগতি হলো। তার মানে আমরা এটা স্পষ্ট যে সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু আইনের কোনো পরিপালন হচ্ছে না। আপনি দেখেন যে জেড ক্যাটাগরি যে কোম্পানিগুলো যে ডিভিডেন্ড দিচ্ছেন, এরকম বছরের পর বছর ধরে আসে, তাহলে বিএসসিসি কেন করছে না? এটি তো একটা বড় ধরনের প্রশ্ন, যে কেন করছে না বিএসসিসি?
করা উচিত, কারণ এই আইনটা কিন্তু আজকের আইন না, এই আইনটা অনেক পুরনো আইন। একটা এক্সাম্পল দেখি নাই আমাদের বিএসসিসি এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমার মনে হয় 2-1টা কোম্পানির জন্য নিয়েছিল, আমার জাস্ট নাম মনে নেই, কিন্তু 2-1টা কোম্পানির জন্য হয়তো বা নিয়েছিল বিএসসিসি। 2-1টা কোম্পানির জন্য নিয়েছে, আমারও খুব সুনির্দিষ্ট মনে পড়ছে না, কিন্তু সেটি হচ্ছে হয়তো মালিকানা নিয়ে ঝামেলা ছিল এইরকম কোন কোম্পানি হতে পারে, যেটি হচ্ছে শুধু বিনিয়োগকারীদেরকে মুনাফা দিচ্ছে না, এরকম কোন কোম্পানির ব্যাপারে বিএসসিসি কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেয়নি যে বোর্ড ভেঙে দেয়া, তারপর নতুন বোর্ড বসানো। এটি যদি বিএসসিসির কাছে ক্ষমতা থাকি, এটা বিএসসিসির কাছে ক্ষমতা রয়েছে, সুনির্দিষ্ট আইন রয়েছে, এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে 5 বছর পরে গিয়ে একটা কোম্পানিকে ডিলিস্ট করতে হয় না। একটা কোম্পানিকে যখন ডিলিস্ট করা হলো তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা, উদ্যোক্তা, স্পন্সর বা ডাইরেক্টররা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু 2 বছর পর জেড ক্যাটাগরির আইন দিয়ে, যে আইনটা অলরেডি রয়েছে সেটা দিয়ে যদি পরিচালনা পর্ষদটা ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদেরকে নিয়ে চেয়ারম্যান বানিয়ে নতুন একজন ম্যানেজিং ডাইরেক্টর প্রফেশনাল ওই সেক্টরের যার অভিজ্ঞতা রয়েছে, কোয়ালিফাইড লোক, তাকে যদি বসানো হয় তাহলে কোম্পানিটা অটোমেটিক্যালি খুব ভালো চলে, এবং তাহলে আর 5 বছর পরে গিয়ে ডিলিস্ট হতে হয় না, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে হয় না। তার মানে বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি বিএসসিসি বা রেগুলেটর যারা, তারা না দেখে অন্য কিছু তারা বেশি দেখছেন, ইম্পর্টেন্স তাদের কাছে বেশি অন্য কিছুর। না, অন্য কিছু বেশি না, তাদের আসলে অনেক কাজ, তো এটা কাজ না, এটাও কাজ, এটা আইনটি বললেন সেটি আসলে অনেকেই জানে না। সেই আইনের হিসেব করে এখন আপনাদের মাধ্যমে সবার সচেতনতা আসা উচিত, সবার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত যে হ্যাঁ, এই জেড ক্যাটাগরির একটা আইন রয়েছে, সুতরাং এই আইনের মধ্য দিয়ে আমাদের যে কোম্পানিগুলো জাঙ্ক শেয়ার হিসেবে রয়েছে, বছরকে পর বছর এজিএম করছে না, এজিএম না করলে কি হচ্ছে, শেয়ার হোল্ডারদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, শেয়ার হোল্ডারদের কোনো মানে শেয়ার হোল্ডাররা যদি কিছু জানতে চায় স্পন্সরদের কাছে বা আপনারা ডাইরেক্টরদের কাছে, পরিচালকদের কাছে, সেটা বলার সুযোগ তো থাকছে না। সেই কোম্পানিগুলোর এখন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ আইনের মধ্য থেকে হওয়াটা উচিত। এখন নতুন পরিচালনা পর্ষদ, সেখানে তো দেখা যাচ্ছে যারা আপনারা উদ্যোক্তা আছেন তারা হয়তো এক্ষেত্রে যে হাইকোর্টের শরণাপন্ন হবেন, তখন তো আবার বিএসসিসি বলবে যে না, এটা কোর্টের বিষয়, আমরা কিছু করতে পারবো না, মানে এরকম তো দেখি। আইনের মধ্যে থেকে থাকলে হাইকোর্টের যে কোনো রায় তো আইনের মধ্য দিয়েই হয়, আইনের বাইরে দিয়ে তো আর কোনো হাইকোর্টের রায় হয় না। সুতরাং যেহেতু এটা সুনির্দিষ্ট আইন রয়েছে, আমার মনে হয় এই আইন ইমপ্লিমেন্ট করা সহজ হবে। আরেকটি বিষয় এজিএম, আমরা মানে এটি প্রমাণিত, কারণ সবার মুখে মুখে এবং এটি বাস্তব, সেটি হচ্ছে এজিএম পার্টি এবং আপনাদের সম্পৃক্ততা। আপনারা যারা উদ্যোক্তা, আপনাদের সম্পৃক্ততার কারণে এজিএম পার্টি রয়েছে, হ্যাঁ, তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। না, এখানে আমি বোঝাচ্ছি যে সমস্ত লিস্টেড কোম্পানির এখানে উদ্যোক্তারা তাদের পরিচিত বা তাদের যোগসাজশে এই বিষয়টি হয়। এজিএম পার্টিতে তারাও তাদের শেয়ার থাকে, তারা যে বক্তব্য রাখে, হয়তো তাদের শেয়ার সংখ্যা কারো কাছে 100, 250টা, তারা বক্তৃতা রাখে, কিন্তু সাধারণ বিনিয়োগকারীর যে কথা সেটি বলতে পারে না। এরকমও শুনেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি কথা বলতে গেছেন, কিন্তু ছোট ছোট ছেলেরা ওখানে তাদেরকে এমন অপমান করেছে এজিএমে, যে কথা বলতে চায় এই কারণে যে তিনি আর কখনো এজিএমে যায়নি। এই বিষয়গুলো কিন্তু ঘটনা যদি ঘটে থাকে তাহলে মানে সত্যিকারই এই দুঃখজনক ঘটনা, এই ধরনের ঘটনা না ঘটুক। কিন্তু আমরা যারা উদ্যোক্তা রয়েছি, যারা আমরা কোম্পানি পরিচালনা করছি, তারা কখনোই এজিএম পার্টি বা ও ধরনের কারোর সাথে সম্পৃক্ততা আমার ধারণা মতো নেই, এবং আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই। তারা কোম্পানিগুলোকে জিম্মি করে ফেলে, তারা সংখ্যায় অনেক বেশি, তারা একটা এজিএমে যায়। এখন এই কারণে আমরা যারা উদ্যোক্তা রয়েছি তারাও যেটা চিন্তা করছি যে তাদের হাত থেকে বাঁচা যায় কিভাবে, তাদের জন্য কোনো আইন করে বাঁচা যেতে পারে। আরেকটা যেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ মেথড যেটা হচ্ছে, সেটা হচ্ছে একই দিনে অনেক কোম্পানির এজিএম ফেলে দেওয়া। যেমন 6 তারিখ কালকে আমরা হলো এজিএম রয়েছে আমার কোম্পানির সাথে, বিশেষত 18 থেকে 19টা কোম্পানির এজিএম একই টাইমে একই সময় ভিন্ন ভিন্ন স্থানে। সুতরাং এই জায়গাতে আমাদের সাথে যদি সম্পৃক্ততা থাকতো বা আমাদের সাথে যদি নেগোসিয়েশন থাকতো, আপনাদের লিস্টেড কোম্পানি অ্যাসোসিয়েশন আছে, তো অ্যাসোসিয়েশন রয়েছে। সেজন্য আমরা বলছি যে আমরা একসাথে এজিএম করার কারণটা কি, একসাথে এজিএম করার কারণ হচ্ছে এজিএম পার্টির দৌরাত্ম্য থেকে বাঁচার জন্য, যেন কোনোভাবে আমাদেরকে তারা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করতে না পারে। আপনি যেটি বলছেন যে এজিএম পার্টি থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা শুনে আসছি এতদিন, এবং এটি সবাই শুনে আসছে যে আপনাদের সাথে যোগসাজশে এই সাধারণ বিনিয়োগকারীরা কথা বলতে পারে না। হয়তোবা
কিছু কোম্পানির জন্য হতে পারে, কিন্তু সব কোম্পানির জন্য ঢালাওভাবে এই কথাটা প্রযোজ্য না। মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার কোম্পানি এরকম আমি নিজে তাদের থেকে বেঁচে থাকতে চাই, তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং আমরা কোনোভাবেই তাদের দিয়ে এজিএম করতে চাই না। আমরা চাই সাধারণ বিনিয়োগকারী যারা, সাধারণ শেয়ার হোল্ডার যারা, তারা আমাদের এজিএমে আসুক। এক্ষেত্রে যদি কোনো বিনিয়োগকারী কথা বলতে না পারে সেক্ষেত্রে কি করবেন? মানে তিনি কোনো কথা বলতে চাচ্ছেন আমার যেটা মনে হয়, যখন একটা এজিএম হয় তখন চেয়ারম্যান সাহেব বা কোম্পানির বোর্ড সেক্রেটারি এটা পরিচালনা করে থাকেন বা ব্যবস্থাপনা পরিচালক পরিচালনা করে থাকেন, তার কাছে যদি কোনো লিখিত দেওয়া হয় যে আমি কথা বলতে চাই, আমার মনে হয় না উনি এইটাকে রিজেক্ট করবেন। উনি অবশ্যই তাকে কথা বলতে দিবেন এবং এজিএম এ সাধারণ বিনিয়োগকারীদের কথা বলতে দেওয়াটা অধিকার। যদি কেউ না দেয় সেক্ষেত্রে বিনিয়োগকারীরা কি করবেন? যদি তাকে না দেওয়া হয় তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে সে আবেদন করতে পারে। আবেদন করলে লাভ? সেটা তো নিয়ন্ত্রণকারী সংস্থা তো অবশ্যই দেখবে যে কেন তাকে কথা বলতে দেওয়া হয়নি। বা কারণ এই যে এজিএম পার্টির বিষয়টা হচ্ছে যে এখানে দেখা যাবে যে এই যে পার্টিগুলো তাদের হয়তো নিশ্চয়ই 100-200 লোকজন আছে অথবা 10 জনই আছে, কিন্তু ওই একজন বিনিয়োগকারী যখন বেসিসে আবেদন করবেন তখন তো দেখা যাবে যে এই মালিকদের সাথে যাদের সম্পৃক্ততা তারা মিলে এমনভাবে উপস্থাপন করবেন তথ্য প্রমাণ যে তারাই ঠিক, ওই যে যিনি কথা বলতে পারেন নাই তিনি ঠিক না। না, আমার কথা হলো কি, এজিএম এর দিন একটা লাইভ ভিডিও করা হয়, সেই আনইন্টারাপ্টেড লাইভ ভিডিওটা এটা 3 দিনের মধ্যে স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা দিতে হয়। সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে, যেহেতু লাইভ ভিডিও করা হয় এবং সেটাকে কারেকশন করা যায় না, আনইন্টারাপ্টেড থাকতে হয়, তো যদি সেটা হয় তাহলে অবশ্যই সে জায়গায় বোঝা যাবে যে একজন কথা বলতে চাচ্ছেন, ঠিক আছে, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, বা উনি স্টেজে উঠতে চাচ্ছেন, তাকে স্টেজে উঠতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটি দিতে হয়। আপনি যেটা বললেন জেড ক্যাটাগরির আইন আছে, সেটিও আছে, আইন তো আছে, কিন্তু আইন তো পরিপালন হচ্ছে না। কারণ আপনি দেখেন আমরা অনেক এজিএম এর কথা শুনেছি যে এজিএম এ মারামারি পর্যন্ত হয়েছে, তো সেই এজিএম কই বিএসসি কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ এজিএম সেরকম মারামারি হলে বা সেরকম ভাঙচুর হলে তো এজিএম বাতিলও হয়েছে অনেক এজিএম। হ্যাঁ, বাতিল হয়েছে, কিন্তু এই রেগুলেটরদের ভূমিকা সেখানে কি ছিল? একজন সেখানে তাদের ভূমিকাটা কি ছিল আপনি জানেন কিনা কোনো তথ্য? সে ধরনের আমরা তো দেখিনি। তবে রেগুলেটর অবশ্যই, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে তারা অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন। আমি আশাবাদী যে তারা যে কোনো বিনিয়োগকারীর যে কোনো অভিযোগ তারা খতিয়ে দেখবেন। উদ্যোক্তারা যে সুযোগগুলো পায় যে বিনিয়োগকারীদের ঠকানো বিভিন্নভাবে, যারা ঠকায় সবাই না, নিশ্চয়ই অনেকেই ভালো কোম্পানি আছে, অনেকেই ভালো আছে যারা যতটুকু মুনাফায় সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে, যতটুকু দেওয়া সম্ভব, কিন্তু যারা দেন না তারা কি এই আইনের যে পরিপালন হচ্ছে না, আইন বাস্তবায়ন হচ্ছে না, এই কারণেই এই সুযোগগুলো নেন? না, আইনের পরিপালন, আইন বাস্তবায়ন হচ্ছে না সেরকম বলা যাবে না। আইন অবশ্যই বাস্তবায়ন হচ্ছে। যদি কোনো অভিযোগকারীর অভিযোগ থাকে, যদি কোনো আপনার বক্তব্য থাকে, অবশ্যই নিয়ন্ত্রণকারী সংস্থাকে জানাতে হবে। আর নিয়ন্ত্রণকারী সংস্থা শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তা না, ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রয়েছে, নিয়ন্ত্রণকারী সংস্থা, ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ন্ত্রণকারী সংস্থা রয়েছে, এরপরে এই স্টক এক্সচেঞ্জ রয়েছে। সুতরাং যদি কারো কোনো অভিযোগ থাকে অবশ্যই অভিযোগ দাখিল করতে হবে, এবং অভিযোগ দাখিল করলে নিয়ন্ত্রণকারী সংস্থা অবশ্যই দেখবেন, এটা আমার বিশ্বাস। আমরা একটু বাজারের দিকে আসতে চাই। আমরা যতদূর জানি যে আপনাদের এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসাবেও আপনার এই বাজারে আছেন, আপনাদের কিছু গ্রুপের সাবসিডিয়ারি কোম্পানির ইনভেস্টমেন্ট আছে, তো তাহলে আপনারা কি মনে করছেন এই মুহূর্তে যে বাজার, এখানে বর্তমানে যে অবস্থা, তাতে নতুন করে ইনভেস্টমেন্ট করা যায় কিনা, আপনারা করছেন কিনা, না আপনারা তুলে নিচ্ছেন? না, বিনিয়োগে আমার যেটা হলো প্রজেকশন হলো যে এই মুহূর্তে বিনিয়োগ করার জন্য সবচেয়ে উপযুক্ত রয়েছে বাজার। মানে এটি তো সবাই বলেন, এবং সবাই, সবচেয়ে মজার কথা রয়েছে, সবাই বলেন যে সব সময় যে এই এখন বিনিয়োগ করার পারফেক্ট টাইম, এখন পারফেক্ট টাইম। এই পারফেক্টটা যে বিনিয়োগকারীরা যারা করেন তারা বুঝেন যে তিনি কষ্ট করে টাকা সঞ্চয় করে সেটা করেন। কোন কোম্পানিতে বিনিয়োগ করছে সেটা দেখতে হবে, কোম্পানিগুলো প্রোগ্রেস কেমন হচ্ছে দেখতে হবে, কোম্পানির উদ্যোক্তাদের দেখতে হবে, দেখে অবশ্যই বিনিয়োগ করার আগে যেরকম ছিল এখন তো
নিয়ন্ত্রণকারী সংস্থার মানে বিনিয়োগকারীদেরকে লিটারেট করার জন্য, শিক্ষিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন শিক্ষা কার্যক্রম চলছে। সুতরাং বিনিয়োগকারীরা আমার মনে হয় এখন আগের চাইতে ভালো বুঝতে পারেন, তারা হলো জানতে পারেন, তারা আপনাদের মাধ্যমে অনেক বিনিয়োগকারী জানেন যে কোন কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, এবং যদি ভালোভাবে তারা অ্যানালিসিস করে যদি বিনিয়োগ করে অবশ্যই তারা গেইন করবে। আর এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত পরিবেশ বিনিয়োগ করার, এবং এখন যদি বিনিয়োগ করে মানে এই মুহূর্তে সবচেয়ে উপযুক্ত পরিবেশ বলছি কেন, কারণ এই মুহূর্তের আমাদের যে স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স বা সবকিছু রয়েছে সেটা অনেকটাই হচ্ছে আপনারা বিনিয়োগ করার পরিবেশের মধ্যে। যে ইন্ডেক্স তো অনেক ছিল, সে জায়গা থেকে কমতে কমতে এখন 5000-এর কাছাকাছি একটা ইন্ডেক্স। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি, এটা আমার ধারণা, যে বিনিয়োগ করার সবচেয়ে ভালো পরিবেশ এই এখন যদি বিনিয়োগ করা হয় তাহলে সে খুব ভালো রিটার্ন পাবে হয়তো বা 6 মাস 7 মাস। একটা ফোন নিয়ে নিচ্ছি আমি, এই প্রশ্ন আছে আপনার কাছে। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছিলাম, আব্দুল সালাম। জি সালাম ভাই বলুন। আমার প্রশ্ন হলো, শাহিনপুকুর সিরামিক্স আমরা অনেক বছর ধরে বিনিয়োগ করে আছি, এটা একজন পার্টনার শেয়ার ছিল, সেটা জেড গ্রুপে আছে, কিন্তু প্রতি বছরে এজিএম করে কিন্তু কোনো ডিভিডেন্ড দিতেছে না, কিন্তু কারখানা বন্ধ নাই, এটার মাল প্রোডাক্ট সবসময় চলতেছে, কিন্তু কেন আমাদেরকে এইভাবে ঠকাইতেছে? আপনাদের মাধ্যমে এটা জানতে থাকি। দর্শক এখানে আসলে আপনি শাহিনপুকুর সিরামিক্স সম্পর্কে জানতে চেয়েছেন, শাহিনপুকুর সিরামিক্স কেন ডিভিডেন্ড দিচ্ছে না সেই বিষয়টি তো আসলে কোম্পানির যারা ম্যানেজমেন্ট আছে তারা বলতে পারবে, আমরা তো এখানে বলতে পারবো না। কিন্তু আমরা তারা যে তথ্যগুলো দিয়েছে সেটি আমরা দেখতে পারি যে কি অবস্থা। এরা প্রথম কোয়ার্টারে 10 পয়সা ইপিএস দিয়েছে, এবং আচ্ছা আপনি যেটি বলছেন দেখেন গত কয় বছরে যদি আমরা দেখি 14 থেকে, তার তো মুনাফাই নাই, তাহলে ডিভিডেন্ড দিবে কি করে? এখানে এইটি তো যদি মাহমুদ ভাই দেখেন তো তার তো ইপিএস নেই, তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, হয়তো মুনাফা বিজনেস সবসময় যে ভালো যাবে সেটিও না। অবশ্যই তাদেরকেও আরো অ্যাক্টিভ হতে হবে, বিজনেসে আরো ডেভেলপ করতে হবে। এবং দর্শক যেটি প্রশ্ন করেছেন যে কোম্পানি ব্র্যান্ডিং আছে, এরকম অনেক কোম্পানি আছে যেগুলো বিজনেস আছে হয়তো দিতে পারছে না, হয়তো দিবে, সেটা দিবে অবশ্যই, তারা প্রফিটে আসবে আমরা আশাবাদী। মানে যারা প্রোডাকশনে আছে তারা জেড ক্যাটাগরিতে যেতেই পারে, আবার এই ক্যাটাগরিতে আসতে পারে। তো দর্শক নিশ্চয়ই আরো ভালো তথ্যের জন্য দর্শক হয়তো আপনি কোম্পানিতে নিজেই হয়তো ভিজিট করতে পারেন, কিংবা যারা এক্সপার্ট আছে, যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে ভালো তথ্য থাকে, তাদের অ্যানালাইসিস টিম থাকে, তাদের সাথে আপনি কথা বললে হয়তো আরো ভালো জানতে পারবেন। আপনি যেটি বললেন যে এখন পারফেক্ট সময়, আপনি দেখেন গত 1 বছরের যদি ইন্ডেক্স দেখেন, যখন একটু বেড়েছে তারপরে পতনটা কিন্তু তার চেয়ে বেশি হয়েছে। তো এখন গত কয়েকদিনে আমরা যদি মান্থলি গ্রাফ দেখি যে গত কয়েকদিনে বাড়ছে, গত কয়েকদিনে আপনার 5280 থেকে 5380 মানে 100 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে। এরপরে যে 200 পয়েন্ট হবে না সেটির গ্যারান্টি, কারণ গত 1 বছরে কিন্তু দেখেন যখনই একটু উঠেছে তার চেয়ে বেশি কমেছে। আপনি দেখেন মানুষের বিনিয়োগকারীদের মধ্যে বেশ কিছু শঙ্কা ছিল যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, দেশের নির্বাচন নিয়ে। আমার ধারণা এই সংখ্যাগুলো এখন কেটে গেছে। রাজনৈতিক নির্বাচন তো হয়নি, এখন নির্বাচন হবে, মানুষ এখন আস্থার একটা পর্যায়ে চলে এসেছে যে দেশে একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ, একটা সুন্দর নির্বাচন হবে। আমরা নির্বাচনের জন্য, সুন্দর একটা নির্বাচনের জন্য আমরা চেয়ে আছি। আমরা দর্শক কি বলে দেখি, আরেকজন দর্শক আছেন। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমি পাখালি থেকে লিটন বলছিলাম। জি বলুন ভাই। আপনার শাহিবাজার সম্বন্ধে যদি একটু বলুন। জি বলুন ভাই। কোম্পানিটা কেমন? দুঃখিত, আপনি প্রশ্নটি একটু আবার করুন, আমরা শুনতে পাইনি। আমি শাহিবাজার সম্বন্ধে জানতে চাচ্ছিলাম যে কোম্পানিটি বর্তমানে রানিং আছে কিনা, তার পাওয়ার সেট চালু আছে কিনা, বা পাওয়ার সেই কোম্পানিটা কেমন একটু। দর্শক শাহাজিবাজারের সব তথ্য আমার মনে নেই, যতটুকু আছে শাহাজিবাজার অনেক ভালো কোম্পানি, এফডি আপনি দেখেন অনেক ভালোই পেজ দিচ্ছে, কিন্তু সেটি কত ভালো, কোন দামে ভালো, কোন দামে বিনিয়োগ করবেন, তার ফিউচার কি, তার মানে প্ল্যান, বর্তমানে প্রোডাকশনের কি অবস্থা, সেটি নেগেটিভ গ্রোথ না পজিটিভ গ্রোথ, এগুলো সব তথ্য আছে। এবং আপনি ব্যক্তিগতভাবে যে ভিজিট করে আসতে পারেন, কোম্পানি উদ্যোক্তাদের সাথে কথা বলতে পারেন। এইভাবে তো আপনি নিজে যতটুকু পারবেন আমরা এখান থেকে উত্তর দিতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসইসি কিন্তু আমাদের সেই পারমিশনটি দেয়নি, বাংলাদেশে সেই আইন নেই যে আমরা একটা কোম্পানি পাবলিকলি এভাবে বলতে পারি। ভাই
যে জায়গায় ছিলেন। জি, আরেকজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আপনার উত্তরটা নিব। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমি জুবাইর বলছিলাম। জি বলুন ভাই। জি, আমি যে স্মল ক্যাপ গুলি যে এত বাড়তেছে, হ্যাঁ, এইটার শেষটা কোথায়? আর এটা কি বাড়াটা যোগ কিরকম? এটা তো এখন হচ্ছে মানে হচ্ছে এই যে যেভাবে বাড়ছে স্মল ক্যাপ গুলি, এখন যারা বিনিয়োগ করতেছে তারা তো সবাই ঝুঁকির মুখে। আচ্ছা, আপনি যথার্থই বলেছেন। স্মল ক্যাপ যেগুলো বাড়ছে এগুলো প্রতিদিন মানে 30, 40, 50, 60 টাকা, 100 টাকা পর্যন্ত বাড়ছে, কিন্তু এর শেষ কোথায়? শেষ হচ্ছে ক্যাপিসিএলে। আপনার নিশ্চয়ই মনে আছে 60 টাকা থেকে 144 টাকা, এখন আবার 62 টাকা। এরকমই হবে। আপনি পিরামিডের মতো, আপনি উপরে উঠবেন নিচে নামবেন, নামতেই হবে। আপনার এই যে প্রত্যেকটা লো পেইড আপ যেভাবে বাড়ছে এগুলো কমতেই হবে। যখন বাজার স্বাভাবিক হবে, যখন টার্নওভার 2000 কোটি টাকা হবে, তখন দেখবেন যেগুলোর কোনো বায়ান নেই, সব বড় বড় পেইড আপে চলে যাচ্ছে। সো এটাই বাজার। এইটি আমরা এখন লো পেইড আপগুলো বাড়ছে কারণ এগুলো 50 টাকা 100 টাকা পর্যন্ত বাড়ছে, আমাদের চোখে পড়ছে। কিন্তু পার্সেন্টেজ হিসাবে কতটুকু বাড়ছে? আপনি 5000 কোনো কোম্পানির শেয়ার কিনে সেটি ওই 5000 শেয়ার কেনার সময় আপনি বিক্রেতা পাবেন না, কিন্তু বিক্রি করার সময় সেম ক্রেতা পাবেন না। তো এটি যারা বেশি ঝুঁকি নিচ্ছে তারা এটি করছে এবং এটি স্বাভাবিক, এটি হতেই পারে, কারণ তিনি ঝুঁকি বেশি নিচ্ছেন, প্রফিটও তার বেশি হবে, লোকসানও তার বেশি হবে। যারা ঝুঁকি কম নিবে, ভালো শেয়ার থাকবে, তাদের ঝুঁকিটাও কম এবং তাদের টাকাটা শেষ পর্যন্ত থাকবে। মোহাম্মদ ভাই যে জায়গায় ছিলেন, এই যে মানে যখনই বাড়ে তারপরে তো কমে যায়। আপনি পলিটিক্যাল কথা বললেন, পলিটিক্যাল আমাদের দেশে কমে, এটা ঠিক আছে। আমাদের দেশে গত 2-3 বছরের যদি আপনি বলেন, মানে রাজনৈতিক অবস্থা এতটা খারাপ হয়নি যতটা পুঁজিবাজার খারাপ ছিল। না, যতটা খারাপ, তাহলে আমরা কেন এখন বলতেছি যে নির্বাচন হয়ে গেলেই বাজার, নির্বাচন হয়ে গেলে মানুষ একটা আস্থার জায়গা পেয়ে যাবে। এতদিন আস্থা ছিল না? আস্থা ছিল, কিন্তু অনেকের ধারণা ছিল যে সামনে নির্বাচন, দেশের একটা 2 বছর আগে তো নির্বাচন ছিল না, 3 বছর আগে নির্বাচন ছিল না, তখন তো বাজার খারাপ ছিল না। বাজার খারাপ ছিল, আবার ভালো ছিল, 6000 এর প্লাস ইনডেক্সও ছিল বাজারে। 6000 ইনডেক্স, এটা আপনার কি মনে হয় যে এটা ভালো? না, আমার মনে হয়, আমার যেটা অ্যানালিসিসে মনে হয় যে এটা ঠিক আছে। 6000 ইনডেক্স যেটা ছিল সেটা ঠিক ছিল। আমাদের যে ইকোনমি, আমাদের অর্থনীতি, আমাদের বাজার না, পুঁজিবাজার এখন ভালো না খারাপ? না, আমি খারাপ বলিনি, আমি বলছি যে এখন বিনিয়োগের উপযুক্ত সময়। গত 8 বছর ধরে মাহমুদ ভাই আপনার মতো তো হাজারো লোক বলেছে এই মার্কেটে কিন্তু অনেকে প্রফিটও করেছে সব সেক্টরে। আপনি একজন উদ্যোক্তা, একজন বিশ্লেষক বলেছে, বিশেষজ্ঞ বলেছেন, অর্থনীতিবিদ বলেছেন, মার্কেটের যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছে আপনার মতো সবাই বলেছেন এখনই পারফেক্ট সময়। এবং বিনিয়োগকারীরা দেখা গেছে গত 8 বছরে যখনই পারফেক্ট বলে বিনিয়োগ করেছেন তখনই তার হাতটা পুড়েছে। না, তখন হাত পুড়েছে যদি সে ঠিকমতো শেয়ারগুলো দেখে, শেয়ারগুলোর ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি কেমন, শেয়ারগুলোর প্রিভিয়াস হিস্ট্রি কেমন, ঠিক আছে, সবকিছু দেখে যদি বিনিয়োগ করে তাহলে কখনোই কোনো বিনিয়োগকারী হাত পুড়বে না। বিনিয়োগকারী অবশ্যই ডিভিডেন্ড পাবে, অবশ্যই প্রফিট পাবে। হঠাৎ করে আপনি গ্লাক্সোস্মিথ দেখেন, এটি কি এই গত কয়েকদিন ধরে বাড়ছে, কিভাবে একজন বিনিয়োগকারী বুঝবেন যে মানে হঠাৎ করে মাল্টিন্যাশনাল এই কোম্পানিতে বাড়া শুরু হবে? অন্যগুলো তো বাড়ছে না। সেটা আমি কখনোই বলিনি যে কোম্পানির বাড়তি দেখে কোম্পানিকে বিনিয়োগ করতে হবে। আমি বলেছি যে কোম্পানির প্রিভিয়াস হিস্ট্রি, তার ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রি, কোম্পানির গ্রোথ, কোম্পানির ম্যানেজমেন্ট, এসব দেখে বিনিয়োগ করার জন্য। এবং যদি সে দেখে শুনে বিনিয়োগ করে অবশ্যই প্রফিট হবে। আর এখন তো অনেক ভালো পরিবেশ রয়েছে বিনিয়োগের, এখন যদি বিনিয়োগ করে তার সামনে অবশ্যই ভালো প্রফিট। আপনি বললেন আমরা ধরেই নিলাম দেখে শুনে বিনিয়োগ করবেন এবং ম্যানেজমেন্ট কারা আছে। আপনার কোম্পানিটার উদাহরণ হিসেবে ধরি, এটির ম্যানেজমেন্ট যারা আগে ছিলেন এটি দেখে বিনিয়োগ করেছেন অনেকে, হঠাৎ করে ম্যানেজমেন্ট চেঞ্জ, আপনারা চলে আসলেন। এখন বিনিয়োগকারীরা কি বুঝবেন যে ওই ম্যানেজমেন্ট কেমন ছিলেন, কিংবা সে কিভাবে বুঝতে পারবেন যে ম্যানেজমেন্ট চেঞ্জ হবে না? এই যে আপনার যে মানে যেগুলো নিয়ে প্রশ্ন আসছে, সবসময় আসে, সিএনএ টেক্সটাইল, তুংহাই, এগুলো আজকে দেখে এগুলোর কোনো বিক্রেতা নাই। এখন এটি কি ম্যানেজমেন্ট চেঞ্জ হবে না কি হবে? হঠাৎ করে বিক্রেতা নাই কেন? না, হঠাৎ করে বিক্রেতা নেই, এটা হয়তো বিনিয়োগকারী শেয়ারের প্রাইসটা অনেক পড়ে গেছে, সেজন্য হয়তো বন্ধ কোম্পানি শেয়ারের প্রাইস থাকবে কেন? যার কোনো প্রোডাকশন নেই তার প্রাইস থাকবে কেন? কিন্তু তারপরে একটা তো শেষ বলে কথা আছে, অনেক নেমে গেছে কারণে হয়তোবা যাদের বেশি পয়সায় কিনা ছিল তারা হয়তোবা কিনে সেটাকে এভারেজ করছে, সেই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। সেটি হলে আপনার 1% 2% বাড়তে পারে, কিন্তু হঠাৎ করে 10% বেড়ে যাবে এবং বিক্রেতা নেই, তাহলে গতকালকে এই ক্রেতা কই ছিল? ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি কামাল। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন ভাই। ঢাকা থেকে বলছি। আচ্ছা, আমি অনেকদিন ধরে শুনতেছি আপনাদের এই অনুষ্ঠানটা, কিন্তু আমার মনে হয় এই রাজনৈতিক এই দলটা থাকলে কোনোদিন শেয়ার মার্কেট ভালো হবে না, যতই আপনারা বলেন।
এখানে হাজার হাজার কোটি টাকা তাদের ব্যক্তিগত। দর্শক আপনার সম্মান রেখেই বলছি, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না। এবং আপনি যেটি বলছেন যে কথাটি, সেটি আমরা যদি অর্থনীতি বিশ্লেষণ করেন, সেটি আমরা আসলে কতটুকু মানতে পারবো সেটি প্রশ্ন। কারণ অর্থনীতির সব সূচকগুলো ভালো, ক্যাপিটাল মার্কেট কেন ভালো না, সেই প্রশ্নটি কিন্তু ঘুরে ফিরে আমরা গত কয়েকদিন ধরে এটি আলোচনা করছি। এবং সবাই কিন্তু একটি জিনিস বলছেন যে ওই রেগুলেটর এইখানে বাংলাদেশ ব্যাংক, বিএসএসসি, অর্থ মন্ত্রণালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এদের দায়ী করছেন। কখনোই কিন্তু কেউ বলছেন না যে সরকার মানে এই সরকার এটার জন্য দায়ী, ওই সরকার আসলে ভালো হয়ে যাবে, কিংবা আগের সরকার এই ছিল। তো রাজনৈতিক হিসাবটা আমরা না করলে, আমরা অর্থনৈতিক বিশ্লেষণ যদি করি, তাহলে দেখতে পাই যে এই বাজার ভালো হওয়ার কথা হচ্ছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তরিকুল আলম বলছি। আমি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছিলাম, তো ওখানে একজন গ্রাহক প্রশ্ন করছে যে শাইন পুকুর সিরামিক লাস্ট কয়েক বছর ধরে ডিভিডেন্ড দিচ্ছে না, আপনারা ওটার আনসার করছেন আমি শুনছি। অর্থাৎ আপনারা বিনিয়োগকারীকে দোষ দিয়ে দিচ্ছেন যে তারা ভুল ইপিএস নেগেটিভ হলে যারা এই কোম্পানিটার ডাইরেক্টর, ওদের কি আর্থিকভাবে কি তারা লুজার হচ্ছে? তাদেরকে কি ডিএসসি ইনভেস্টিগেশন করতেছে যে যারা এই কোম্পানিটা পরিচালনা করতেছে তারা কি এখান থেকে ভিন্নভাবে টাকা সরিয়ে আমাদেরকে নেগেটিভ ইপিএস দেখাচ্ছে কিনা? জি ধন্যবাদ দর্শক। এই প্রশ্নটি আমাদেরও, যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দিচ্ছে না তারা কি এই লোকসান দেখাচ্ছে, তারা প্রোডাকশনে আছে লোকসান দেখাচ্ছে, সেটি কেন দেখছে না বিএসসি? এই দায়িত্বটা অবশ্যই বিএসসির, এই দায়িত্বটা অবশ্যই দুই স্টক এক্সচেঞ্জের। তারা কেন দেখছে না? আমরা কিন্তু বলতে পারি না যে এটি আসলেই এরকম হচ্ছে বা হচ্ছে না। হতে পারে বিজনেস খারাপ, হতে পারে তার পলিসি হয়তো কোনো ভুল পলিসি ছিল, কিন্তু হতে পারে সে এক্সপানশনে গিয়েছে, এখন তার যে পরিমাণ এক্সপানশনে গিয়েছে সেইখান থেকে ব্রেক ইভেনে আসতে সময় লাগবে, অনেক কিছু হতে পারে। কিন্তু এটি দেখার দায়িত্ব, মাহমুদ ভাই যদি বলেন, এটি দেখার দায়িত্ব কার? এবং এই যে বিনিয়োগকারী, এখানে বিনিয়োগকারী মানে হচ্ছে সেও মালিক, তাকে তথ্যগুলো জানানোর দায়িত্বটা কার? কোম্পানির অবশ্যই। একদম শেষ পর্যায়ে আপনি যদি বলেন। আচ্ছা, আমি যেটা বলছি যে আমাদের এখন শেয়ার মার্কেট যে পর্যায়ে আছে, সামনে ভালো হবে, কোম্পানির গ্রোথ ভালো, আমাদের নিজেদের কোম্পানিরও গ্রোথ ভালো, প্রোডাকশন ভালো, আমাদের বিজনেসের পরিবেশ ভালো, সরকারের সহযোগিতা রয়েছে প্রত্যেকটা সেক্টরে। আমার ধারণা দেশ আগিয়ে যাবে এবং সাথে সাথে শেয়ার মার্কেটও আগিয়ে যাবে। সেটি আপনি আশাবাদী, আশা করা অবশ্যই ভালো। কিন্তু এই যে দর্শক প্রশ্ন করলেন, কারণ একই কোম্পানি নিয়ে দুজন দর্শক প্রশ্ন করলেন, তাদের জানার যে বিষয়টি, মানে এটি তো কেউ জানাবে, সেটা জানানোর জন্য অবশ্যই সেই অ্যানুয়াল রিপোর্ট বের হচ্ছে, বলতে কোম্পানির কাছে জানতে চাওয়া উচিত, এবং কোম্পানি নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন থাকবে, সেটি বিনিয়োগকারীদের জানানো। বিনিয়োগকারীরা কোম্পানিতে যোগাযোগ করতে পারে, কোম্পানির বার্ষিক প্রতিবেদন নিতে পারে, সেই প্রতিবেদনে দেখতে পারে, সেটা পরিচালকদের বক্তব্য দেখতে পারে, বিনিয়োগকারী আবেদন করতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বিএসএসসি, দুই স্টক এক্সচেঞ্জ কি কোনো দায়িত্ব আছে কিনা? এক কথা অবশ্যই রয়েছে, এবং যদি সেটা ক্যাটাগরি যে আইনটা রয়েছে সেই আইনের মধ্যে দিয়েই রয়েছে। ধন্যবাদ মাহমুদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা পেয়েছি, আশা করছি ভবিষ্যতে আমরা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শেষ করছি, অনেক প্রশ্ন এসেছে এবং যে প্রশ্নের সব উত্তর আমাদের দেওয়া সম্ভব না, কারণ আমরা এখানে জানতে চাই, যে জানতে চাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো আপনারাও জানবেন এবং আপনারা সচেতন হবেন। নিশ্চয়ই বিএসসিসি আমাদের এই প্রোগ্রামটি ব্যাপারে সজাগ, দুই স্টক এক্সচেঞ্জের সজাগ, তারা অনেক কাজ করছেন, অনেকগুলোই ইতিবাচক। যে কাজগুলো তারা করছেন না বা করা উচিত, যেগুলোতে অনেকে প্রশ্ন করছেন, সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি যাতে তারা এই বিষয়গুলো সমাধান করতে পারেন। এবং এ ব্যাপারে যে কোম্পানিগুলো জেড ক্যাটাগরি, আজকে যেটি শুনলাম, জেড ক্যাটাগরি 2 বছর তারা জেড ক্যাটাগরি থাকলে বিএসসিসি এখানে ব্যবস্থা নিতে পারে। আমরা আশা করব, আমরা দেখতে চাই এই বিষয়টিতে বিএসসিসি সজাগ থাকবেন এবং দৃশ্যমান একটি কিছু করবেন। অনুষ্ঠানটি উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বাজার দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।